বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে মূলত আলোচনা বলতে দুটো। একটা হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী ভারত সফর বাতিল করেছেন, সেটা আর হবে কিনা, ভারতের সঙ্গে সম্পর্ক কোন দিকে যাবে, আর শেখ হাসিনার ফেরত আসা, ফেরত চাওয়া কিংবা তার ফিরতে চাওয়া, আওয়ামী লীগের রাজনীতি, এই দুটোই মূলত বাংলাদেশের রাজনীতিতে প্রধান আলোচ্য বিষয়। এবং এই সব কিছুর মাঝে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে 15 আগস্টকে কেন্দ্র করে তো একটা উত্তেজনা ছিলই। 15 আগস্টের পরেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের বিক্ষিপ্ত বেশ কিছু কর্মসূচি দেখছি। 15 আগস্টে সারা দেশে আওয়ামী লীগ কিন্তু চুপচাপই ছিল, মোটা দাগে বলা যায় যে চুপচাপ ছিল। তারা তাদের কোনো ধরনের কর্মসূচি ঘোষণা করেনি, এমনকি শেখ হাসিনা পর্যন্ত কোনো বার্তা দেননি। হয়তো তারা একটা কৌশল নিয়েছিলেন, অপেক্ষা করছিলেন যে সরকার এই মুহূর্তে যেহেতু ভারত সফর করছে এবং সেখানে এক ধরনের সমঝোতার কথা বলা হচ্ছে, সেই কারণে এবারের 15 আগস্টে তারা কোনোভাবেই কোনো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করতে চায়নি। কিন্তু 15 আগস্ট প্রেরণের পরে একের পর এক আমরা দেখছি, গতকালকেও আমরা আলোচনা করেছিলাম বাংলাদেশের বেশ কয়েকটা জায়গায় আওয়ামী লীগের বিভিন্ন ব্যাপার স্যাপার, সেখানে 16 বছরের এক কিশোরকে গ্রেপ্তার করার ঘটনা নিয়ে আলোচনা করেছিলাম। এবার দেখলাম যে মহাসড়ক অবরোধ করলো আওয়ামী লীগ, ছাত্রলীগ, মূলত ছাত্রলীগ। এরকম একটা অবস্থায় যখন তাদের রাজনীতিতে ত্রাহি ত্রাহি অবস্থা, ঠিক সেই সময় আগুন জ্বালিয়ে মহাসমরে মহাসড়ক অবরোধ করার ঘটনা ছাত্রলীগ ঘটাচ্ছে। তারা কি তাহলে ভেতরে ভেতরে বড় কোনো প্রস্তুতি নিচ্ছে? চলুন একটু খুলনা থেকে ঘুরে আসি, কি হলো সেখানে, গণমাধ্যম কি খবর দিচ্ছে একটু জানার চেষ্টা করি এই ভিডিওতে। দর্শক, বলছিলাম একেবারে রাজনীতিতে কোণঠাসা অবস্থায় যখন আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং নানা জায়গায় প্রতিনিয়ত গ্রেপ্তারের সম্মুখীন তারা হচ্ছেন, এমনকি গতকালকে আমরা দেখেছি যে আইনজীবীদেরও গ্রেপ্তার হতে হয়েছে। বেশ কিছু আইনজীবী 15 আগস্টে শ্রদ্ধা জানানোর জন্য গ্রেপ্তার হয়েছেন, মামলা হয়েছে। এই 15 আগস্টকে কেন্দ্র করে অনেকগুলো গ্রেপ্তারের ঘটনা দেখেছি আমরা। এরই মাঝে এই সড়ক অবরোধের ঘটনার খবরটা দিচ্ছে বাংলাদেশের গণমাধ্যম, খবরের কাগজ। কি বলছে তারা, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে যে কাশিয়ানীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ। ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেছে, বিরাট ব্যাপার। এবং সেটা দিনের বেলাতে, ছবি তো দেখলেন, ছবি সহ তারা দিয়েছে। সেখানে আমরা ছবি দেখছি, শেখ হাসিনার ছবি, বঙ্গবন্ধুর ছবি এবং একটা ব্যানার, এবং তার সামনে আগুন জ্বলছে। গোপালগঞ্জের কাশিয়ানীতে, গোপালগঞ্জে এই ঘটনাটা ঘটেছে। খুলনা ঢাকা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতা কর্মীরা, যারা নিষিদ্ধ রয়েছে। গতকালকে এই ঘটনা ঘটে। ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে ঢাকা খুলনা মহাসড়কের সাম্পান রেস্টুরেন্টের সামনে অবস্থান নেন। সাম্পান কিন্তু খুবই বিখ্যাত একটা রেস্টুরেন্ট। আমরা যারা ঢাকা থেকে খুলনা কিংবা ওই অঞ্চলে সফর করার অভিজ্ঞতা যাদের রয়েছে, তারা জানেন যে গোপালগঞ্জের সাম্পান রেস্টুরেন্ট, সেখানেই প্রায় সমস্ত গাড়ি, বিশেষ করে ভালো ভালো গাড়িগুলো সেখানেই যাত্রা বিরতি করে এবং ওখানে 20 মিনিট 30 মিনিট সবাই একটু রেস্ট নেয়, নাস্তা করে, এটা করে ওটা করে। ভাগ্যিস সাম্পান রেস্টুরেন্টে ভাঙচুরের ঘটনা ঘটেনি। সেখানে অবস্থান নেন তারা। এ সময় বিক্ষোভকারীরা জামাত ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেন। বেশ বড় ঘটনা। জামাত বিএনপি যারা প্রচণ্ড শক্তিধর এখন, তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে। এর এক পর্যায়ে তারা ঢাকা খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। কিছুক্ষণ মহাসড়কে অবস্থান করার পর বিক্ষোভকারীরা চলে যান। এই সময় বিক্ষোভের একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। বিক্ষোভের কারণে বেশ কিছু সময়ের জন্য ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, আর কোনো ঝামেলা হয়নি পরবর্তীতে, এমনটা জানিয়েছে পুলিশ। এটা কিন্তু গত 2 বছরে প্রথম ঘটনা ঘটলো। এই গোপালগঞ্জে ওই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের যে রায়, সেই রায় ঘোষণার আগের দিন শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের বেশ কিছু জায়গায় গাছ কেটে রাস্তা অবরোধের ঘটনা ঘটেছিল। কিন্তু সাধারণ একটা দিনে এই ঘটনা প্রথমবারের মতো ঘটলো যে তারা রাস্তা অবরোধ করলো এবং আগুন জ্বালালো। কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান বলেছেন, হঠাৎ কয়েকজন ছাত্রলীগের নামধারী ব্যক্তি সড়কে ব্যানার নিয়ে মিছিল করেন, টায়ারে আগুন জ্বালিয়ে কিছু সময় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে, গ্রেপ্তারের অভিযানও চলছে, এমনটা জানিয়েছেন। কিন্তু আমরা বেশ কিছু বলতে, আমরা যদি এই অবস্থানটা দেখি, সেখানে মোটামুটি 20-30 জনের একটা উপস্থিতি দেখাই যাচ্ছে ছবিতে। আমরা জানি না যে সেখানে
কত লোক সংখ্যা হলো, কিন্তু এটা আমার মনে হয় গত 2 বছরে আওয়ামী লীগের সরকারের পতনের পরে ওই স্পেসিফিক মানে কর্মসূচি ঘোষণা করার বাইরে সাধারণ দিনে এটাই সব থেকে উল্লেখযোগ্য ঘটনা যে তারা সড়ক অবরোধ করলো। অবশ্য সড়ক অবরোধ করার জায়গা হিসেবে গোপালগঞ্জ এরিয়াকে তারা বেছে নিয়েছিল, সেটাও অবশ্য পাশ কাটালে হবে না, কারণ গোপালগঞ্জ মানে আওয়ামী লীগের আঁতুড়ঘর, আওয়ামী লীগের শেকড়। দর্শক, এটাকে কি বার্তা হিসেবে আমরা নিতে পারি? এটাকে কি কোনো বার্তা হিসেবে আমরা নিতে পারি, নাকি বিচ্ছিন্ন ঘটনা বলতে পারি? নমস্কার, আমি তরুণ ঘোষ। সকালবেলা আমার তুক্কা মানে দুটোর ভিডিওতে এভাবে লেগে যাবে আমি বুঝিনি বাইরে। আমি লিখেছিলাম কি কি হতে পারে, অনুকূল পরিবেশ সৃষ্টি না হলে পরে মাল যাবে না, এরকম একটা কিছু আমি লিখেছিলাম হেডলাইনে, থাম্বনেলে। আর তারপরে পরেই খবর পেলাম আমাদের কেন্দ্রীয় মিনিস্ট্রি অফ ফুড অ্যান্ড ডিস্ট্রিবিউশন, খাদ্য সরবরাহ মন্ত্রী প্রহ্লাদ যোশী, তিনি এফসিআই যত আছে সবাইকে ডেকে পাঠিয়েছেন, নিশ্চয়ই মোদীজির নির্দেশে। গতকাল ওই ঘটনা ঘটেছে, শর্ত দিয়েছে, তো ওই শর্তের পরিপ্রেক্ষিতে এবার তো ভারতবর্ষ স্ক্রুটাইট মারবে। সকালবেলা আমি যে ভোরবেলা ভিডিওটা করেছি সেটা আমার আন্দাজ মতো করেছিলাম, যে আমি এদেরকে হাড়ে হাড়ে চিনি, এরা কি করতে পারে, কোন পথে এগোবে। তো এখন দেখলাম যে হাড়ে হাড়ে চিনাটা আমার ঠিক। আজকেই প্রহ্লাদ যোশী একেবারে সপরিষদ মিটিংয়ে বসে গেছে 2টোর সময়। এখন আলোচনা কি হচ্ছে তা তো আমি জানতে পারবো না, জানা সম্ভব নয়, এটা কাল পরশু জানা যাবে। তো ব্যাপারটা যে বাংলাদেশকে ঘিরে সেটা কিন্তু একেবারে আমি নিশ্চিত। আমি আজকে আপনাদের কতগুলো খবর দেব। সবার শেষে দেব শেখ হাসিনাকে নিয়ে একটি চমকপ্রদ খবর, যেটা বাংলাদেশ সরকার ভাবতে পারছে না। প্রথমে আসি, আমাদের কাগজ লিখেছে, আনন্দবাজার সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিক আনন্দবাজার লিখেছে, 2টো শর্ত দিয়েছে। এই দেখুন আমি দিয়ে দিলাম, 2টো শর্ত দিয়েছে। এই 2টো শর্ত না মানলে পরে মানে অনুকূল পরিবেশ হচ্ছে না, তাই তারেক রহমানের ঘোষা হয়েছে তিনি আসবেন না। ঘোষা কথাটা লিখেনি, ওটা আমার ভাষা। তো যেখানে বড় বড় করে লেখা হয়েছে না, তার জন্য উপহারের ডালি সাজিয়ে বসানো রেখে দেওয়া হয়েছিল। আমি জানি ডালিগুলো কি কি বলুন তো, সেটা হচ্ছে গঙ্গা এবং তিস্তার জলবন্টন চুক্তি। কারণ এখন এখানে শুভেন্দু অধিকারী বিজেপির রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নেই যে বাগড়া দেবেন। এই 2টো জলবন্টন চুক্তি, কিছুটা প্রধানমন্ত্রী টু প্রধানমন্ত্রী, একদম মধ্যখানে কোনো লোক নেই, আলোচনা একেবারে 80 ভাগ এগিয়ে যেত। দ্বিতীয় হচ্ছে পণ্য সরবরাহ, তৃতীয় হচ্ছে ট্রান্সশিপমেন্ট, এবং চতুর্থ হচ্ছে ভিসা, অবাধ ভিসা আর কি। আপাতত এই 4টি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। এখন শেখ হাসিনাকে মধ্যখানে এনে এরা যে গড়বড়টা করে ফেললো, শেখ হাসিনাকে ইস্যু করে দেশটার 12টা বাজালো। আর শেখ হাসিনা একটা ব্যক্তি, তার সঙ্গে দেশকে জড়াচ্ছ কেন? এটা কোন দেশের কূটনীতি? এরা কূটনীতি কও জানে না। কূটনীতি কিভাবে করতে হয়, শত্রুর সঙ্গে হাত মেলালেও মুখে কিন্তু একটা মৃদু হাসি থাকে এবং বডি ল্যাঙ্গুয়েজ খুব পজিটিভ থাকে। তারেক রহমান যদি এটা করতেন সব ভয়কে উপেক্ষা করে, তাহলে কিন্তু দেশটা বেঁচে যেত এবং তারেক রহমানের কপালে কিন্তু দুঃখ থাকতো না। কিন্তু তারেক রহমান করলেন ঠিক উল্টো। যদি এতই ভয়, তাহলে প্রধানমন্ত্রী হতে গেছিলেন কেন বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের? যদি আপনার দম না থাকে। নরেন্দ্র মোদী দেওয়ার জন্য রেডি হয়েছিলেন, কিন্তু আপনাদের কাজ। এখন নরেন্দ্র মোদী বলছেন যে আমরা এখন আদালতে যাব। আদালতে মানে আমাদের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে গিয়ে আমরা তখন বলবো যে এই আমাদের এই নীতি, এই নীতি বহির্ভূত হবে, আমাদের কোনো কাগজপত্র কিছুই পাঠায়নি, বিচার প্রক্রিয়া কিভাবে হয়েছে তা আমরা জানি না,
রায়ের কপি আমাদের কাছে নেই, শুধু মুখে বলে দেওয়া হচ্ছে। এটা তো মুখে বলে, সব কাগজে কলমে কিছু করে না, শুধু মুখে বলে দেওয়া হচ্ছে। মুখে বলে দিয়ে আমাদেরকে বলা হচ্ছে যে শেখ হাসিনার প্রত্যাবর্তন চাই, প্রত্যর্পণ চাই। দুটো একই রকম ভাষা হয়ে যায়, গন্ডগোল হয়ে যায়। প্রত্যর্পণ চাই। তা ভারত ওটা নিয়ে কথা বলতো যদি তারেক রহমান ফেয়ার ইলেকশনের কথাটা বলতেন, এবং আওয়ামী লীগের ওপরে যদি এই যে বিধি নিষেধ যেটা জারি হয়েছে, যেটা ইউনুস করে গেছিল, এবং উনি একেবারে সরকারি ধাপ্পা মেরে দিলেন। তার মানে ইউনুসের দেখানো পথে আপনি চলছেন, তাও ভারত নরম হতো, পরে দেখা যেত। কারণ ভারত তো মূল্য দিয়েছিল, জয়শঙ্করজিকে পাঠিয়ে তো মূল্য দিয়েছিল। কালকে নোট অফ ভারওয়াল দিয়েছে যে 23, 22, 23, 24 এই 3 দিনের মধ্যে আসলে আসুন, না হলে পরে আর আবার সময় হবে না, দিয়ে দিয়েছে। এই তো প্রত্যর্পণ চুক্তি, সেও হয়তো প্রত্যর্পণ হয়ে যেত আপনার ওই যে হাদির হত্যাকাণ্ডের, সেটাও একটা গিয়ে বলতে পারতেন। এখন আমাদের দেশের যে আইন তো চলে আমাদের একেবারে লিখিত যে কেতাব রয়েছে, সেই কেতাব অনুযায়ী, তার বাইরে এক বিন্দু যাবে না। সে সরকারের পক্ষে যাক, সরকারের বিপক্ষে যাক। এখন আপনারা তো সেই সুযোগটা নিলেন না। এখন শেখ হাসিনার ব্যাপারটা পুরোপুরি আদালতের হাতে চলে গেল। তার থেকেও একটা বড় খবর আছে। বড় খবর হচ্ছে, শেখ হাসিনা একটি মামলা করেছিলেন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে, যে মামলাটি এখন ভারতবর্ষ পরিচালনা করবে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যে কাগজপত্র উনি যা জমা দিয়েছেন, তাতে এটা পরিষ্কার হয়ে যাবে। এবং হরিশ সালভে, যিনি আমাদের হয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হয়ে লড়বে, এ খবরটা আমি আগেও করেছিলাম। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হয়ে লড়বে যে হরিশ সালভে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াই অ্যাপয়েন্টমেন্ট দেবে, তিনি অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টমেন্ট দেবে। তিনি যখন মামলা লড়বেন, ওই পাকিস্তানি কুলভূষণ যাদব, যাকে ধোকা বেড়ে ইরানের বর্ডার থেকে তুলে নিয়ে গিয়েছিল পাকিস্তান, আজ পর্যন্ত ফাঁসি দিতে পারেনি, আজ পর্যন্ত না। শেখ হাসিনাকে কি করবে, যখন কাগজপত্র ফেলবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে, আইসিজেতে, তখন কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বলবে না, তিনি বৈধ প্রধানমন্ত্রী। আর আইসিজে যদি বলে দেয় বৈধ প্রধানমন্ত্রী একবার, তাহলে পৃথিবীর কারোর বাবার সাধ্য নেই যে তারেক রহমান আপনি গদিতে বসে থাকবেন। আপনাকে গদিচ্যুত করতে ভারতবর্ষের 1 ঘন্টার বেশি কি 1 দিনের বেশি সময় লাগবে না। সুতরাং ডাবল অ্যাকশন হচ্ছে, দুটো ফ্রন্টে লড়া হবে। একটা হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে আমাদের রায় নিয়ে নেওয়া হবে, এবার যখনই আপনারা এই সমস্ত কথা বলবেন, আমরাও কোর্ট দেখিয়ে দেবো। আপনি কোর্ট দেখাচ্ছেন, আমিও কোর্ট দেখিয়ে দেবো। এবার আপনি আবার কোর্ট দেখাবেন, তো আমরা একবার আইসিজের এই রায় আপনাদের দেখিয়ে দেবো। আপনারা রায় দেখাননি, আপনার মুখে বলে যাচ্ছেন, আমরা রায়টাও দেখিয়ে দেবো। রায়টা দেখিয়ে দিয়ে এইবারেতে আমেরিকা, ভারত যৌথভাবে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেশে প্রতিস্থাপন করবে। হ্যাঁ, আইসিজে রায়টা হাতে এলে দেশে শেখ হাসিনা তার আগে দেশে ফিরে যান, কোনো অসুবিধা নেই। আইসিজের রায় হাতে এলে ভারতবর্ষ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ওই পদে বসিয়ে দেবে। আপনাদের যদি সাধ্য থাকে তাহলে আপনারা আটকে দেখান। আর তার আগে এই যে আমি একটা মশলা ছেড়ে দিয়েছিলাম, সেটা যে কাটে কাটে লিখে যাবে সেটা তো বুঝিনি। তার আগে এই সমস্ত মালপত্র হরদীপ সিং পুরীকে ডাকলো বলে, মানে পেট্রোলিয়াম মন্ত্রী, আজকে যখন প্রহ্লাদ যোশী বসেছে, তাহলে রাত্রির দিকে নিশ্চয়ই হরদীপ পুরী নিশ্চয়ই বসবেন। আর তিনি বসলে পেট্রোলিয়ামও গেল। আর আমাদের আদানি তো হচ্ছে আপনার প্রাইভেট অর্গানাইজেশন, সে তো বিজেপির দয়ায়, মোদী দয়ায় বেঁচে আছে।
মোদিজি পায়ের কাছে পড়ে থাকেন দিন রাত, আম্বানি আর আদানি। তা আদানিকে ডেকে বলবে যে বা আদানি কারেন্ট হাফ করে দাও, 1/4 করে দাও। আদানির সঙ্গে সঙ্গে 1/4 করে দেবে, বাকিটা আমাদের ন্যাশনাল গ্রিডে দিয়ে দেবে, কারণ তার তো কোনো ক্ষতি নেই। সে যদি একটু প্রধানমন্ত্রী খুশি করতে পারে তাহলে পরে তো লাফাতে লাফাতে চলে যাবে। তাহলে আপনাদের ভাগ্যে কি জুটলো? আপনাদের ভাগ্যে জুটলো আদালত দেখিয়েছেন না, আপনাদের ভাগ্যে জুটলো আপনার শর্ত দিয়েছেন, তাই ভারত শর্ত দেবে না। ভারত শুধু কাগজগুলো জোগাড় করছে, একটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায় আর একটা হচ্ছে আইসিজের রায়। তারপরে শেখ হাসিনা আমার কথা মতো প্রধানমন্ত্রী পদে আবার পুনর্বহাল হবেন এবং দেশ শাসন করবেন। আপনারা তখন আর শোষিত জাতি হিসেবে আর পৃথিবীর বুকে পরিচিতি পাবেন না। আপনারা আবার একটা উন্নয়নশীল দেশ হিসেবে নিজেদেরকে তুলে ধরবেন, এই আশা রেখে আমি আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।